বড়দের তুই করে বলা ব্যাড ম্যানার্স। বাদ মানার এনে বাদ আবার আইলো কোন থেকে? মেয়েটার এরকম কথা শুনে মেহবিন হাসল আর বলল, ব্যাড ম্যানার্স মানে খারাপ আচরণ বোঝায়। বড়দের তুই করে বলা উচিত না, বড়দের তুমি বা আপনি করে বলতে হয়। তুই তো দেখি নৈশি আপার মতো কথা কইতেছস। নৈশি আপাও কয় বড় গো আপনি, নাইলে তুমি করে কইতে। আচ্ছা তাইলে আমি তোরে তুমি করে কমু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু নওশিকে? আমার এক আপা, জানো হ্যাঁ কলেজ পড়ে। ও আচ্ছা। তুমি কি ম্যাডাম? কত সুন্দর করে কথা কও। না, আমি ডক্টর। ও তুমি ডাক্তার, ওই যে সুই দেয়। ডাক্তারে কি শুধু ইঞ্জেকশন দেয় আর কিছু করে না? ওই একটা হইল। আচ্ছা তুমি কাকো বাড়ি আইছো? আমি কারো বাড়ি না, আমি এখানের হসপিটালের ডক্টর। ওই যে বাড়িটা দেখতেছেন ওইখানে আমি থাকবো, আজকেই উঠেছি। তাজেল নামের মেয়েটা মাথা উঁচু করে দেখল, তারপর বলল, তুমি ওই বাড়িতে থাকবা? ওই বাড়িতে আগে কেউ থাকতো না, তা তুমি এইখানে কেন বাড়ির সাইডে? একটু দোকানে যাব কিছু জিনিস কিনতে, তাই রাস্তায় এসেছি। আপনি যাবেন আমার সাথে? আপনাকে চকলেট কিনে দিব। চকলেট কি? তুমি যদি লজেন্স কিনে দাও তাইলে যাবো। মেহবিন মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, লজেন্স দিব। ওই কুলসুম তুই যাবি? চল, ডাক্তার লজেন্স দেবে কইছে। হ্যাঁ, তাইলে আমিও যাবো। বলেই মেয়েটা হেসে তাজেলের দিকে এলো। মেহবিন হেসে ওদের দিকে গেল, প্রয়োজনীয় কিছু কিনলো আর ওদের চিপস চকলেট কিনে দিল। ওদের খুশি আর দেখে কে। কুলসুম নামক মেয়েটা চলে গেল। চকলেট পেয়ে মেহবিনের অনেক বেশি ব্যাগ হলো। তাকে দেখে তাজেল বলল, দুইটা ব্যাগ আমারে দাও, আমি নিয়ে যাইতেছি। লাগবে না, আমি পারবো। আচ্ছা আপনার নামটা যেন কি বলেছিলেন? আমার নাম হইল শেখ তাজেল। শেখ আমি লাগাইছি, আর আব্বা আমায় তাজেল রাখছিল। কেন তুমি শেখ লাগিয়েছো কেন? আমি বড় হয়ে নেতা হমো, ওই শেখ হাসিনার মতো, তাই। আমাকেও শেখ হাসিনা দেশ শাসন করে, আমিও দেশ শাসন করুন, সবাই আমার কথা শুনব, তাই শেখ লাগাইছি। তাছাড়া আর একটা কারণে লাগাইছি, আমাকে চেয়ারম্যানের নাম শেখ, কি জানি অনেক বড় নাম। আমাকে গ্রামে সবাই তার কথা শোনে। শেখ শাহনওয়াজ তোমাদের চেয়ারম্যানের নাম? তার তা আপনি প্রধানমন্ত্রী হয়ে কি করবেন? আর চেয়ারম্যান সাহেবের নাম শেখ দেখে কেন লাগিয়েছেন? শখ হয়েছে আমার, তাই। তাছাড়া তাকোর সাথে আর আমার সাথে অনেক মিল, খালি আমার এই জায়গা না আছে। মানে? মানে হইল সবাই তাকে কথা শুনে, কিন্তু আমার কথা কেউ শুনে না, এই হইল আমার কাছে না আছে। আর তুমি আমারে তুমি করে কন কেন জানি আমারে শরম করতেছে। তুমি আবার লজ্জা পাও? আচ্ছা তাহলে তুমি করেই বল। আর হ্যাঁ, তুমি তো নেতা হতে চাও, তাহলে আমি তোমায় নেত্রী বলে ডাকবো। আমি তো নেতা হম, তুমি নেত্রী ডাকবা কেন? নেতাই ডাকবা। তাছাড়া আমার নাম তাজেল, তুমি নেত্রী ডাকবা কেন? নেতা বলে ছেলেদের, কিন্তু মেয়ে নেতাদের নেত্রী বলে, তাই ডাকবো। তুমি যদি শখ করে শেখ লাগাইতে পারো, তাহলে আজ থেকে আমিও শখ করে তোমায় নেত্রী ডাকবো, ঠিক আছে? তাজেল দাঁত কেলিয়ে বলল। তাইলে আচ্ছা। মেয়েটা যে কথাগুলো বলল আদতেও এর মানে বোঝে কিনা সেটা জানা নেই মেহবিনের। মেয়েটাকে ভালো করে দেখলো। মেহবিন গায়ের রং শ্যামলা, চুলগুলো এলোমেলো, একটা সুতির জামা আর উপরে সোয়েটার পরে আছে। তবে মেয়েটাকে বেশ লেগেছে তার। মেয়েটার ভেতরে নেতা নেতা একটা ভাব আছে, তাই তো সে নেত্রী নাম দিল। বাড়ি এসে যাওয়াতে তাজেল চলে গেল। মেহবিনও ঢুকলো বাড়িতে। এখন প্রায় সন্ধে হয়ে এলো। এখানে গ্যাসের চুলা নেই, তাই শুকনো খাবার নিয়ে এলো। কাল আনতে হবে সব প্রয়োজনীয় জিনিস, সবার আগে একটা ফ্রিজ লাগবে। ভাবতে ভাবতেই ভেতরে ঢুকলো। গ্রামের প্রথম রাতটা অন্যরকম একটা অনুভূতি দিল। একা দেখে একটু অনুভূতিটা অন্যরকম। পরের দিন সকালবেলা আবুল আর ওর বউ আসলো মেহবিনের জন্য খাবার নিয়ে। মেহবিন প্রথমে দেখে অবাক হলেও মুখে হাসি ফুটে উঠল আর বলল, আবুল ভাই, এসবের কি দরকার ছিল? এই বাড়িতে চুলা নাই, কাল ফাতেমার মা কইছে আমারে। আর সকালে
এ রান্না করে আনছি, নাও খাইয়া নাও। দুপুরের জন্যও আনছি, রাতেরটা বিকেলে ফাতেমা দিয়ে যাইব না। ভাবি এসবের আবার কোন সব? আবার তুমি না খাইয়া থাকবানি? আর একটাও কথা না, নাও খাইয়া লও। বিকেলে ফতেমা আসবনে, আমি অহন যাইয়া বাড়িতে কাম আছে। বিকেলে ফাতেমার আসতে হবে না, কিছুক্ষণ পর আমার জিনিসপত্র চলে আসবে সব। আবুল ভাই, আপনি একটু থাকেন, সাহায্য লাগবে, তারা এসে পড়ছে স্টেশনে। আচ্ছা, তাহলে ফাতেমার মা তুমি বাড়ি যাও, আমি আফার কাম কইরা একেবারে স্টেশনে যাব। যাওয়ার আগে মেহবিন ফাতেমা আর ওর ভাইয়ের জন্য চকলেট দিয়ে দিল। তার কিছুক্ষণ পর একটা মিনি ট্রাকে একটা ফ্রিজ, গ্যাসের চুলা, মাইক্রো ওভেন আরও কিছু জিনিসপত্র এলো মহুয়াপুরে। মেহবিনকে দিতে এসেছে এগুলো। মেহবিনের বাড়ি পাকা রাস্তায় গাড়িটা থামতেই আশেপাশের কিছু মানুষ এগিয়ে গেল। ওখানে গিয়ে জানতে পারলো মেহবিনের বাড়িতে এসেছে। কিছুক্ষণ পর মেহবিন একটা ফোন কানে নিয়ে রাস্তায় আসলো। দুইজনের সাহায্য নিয়ে ওগুলো ভেতরে ঢুকালো। সকলে তাকিয়ে তাকিয়ে দেখলো, কিন্তু কেউ কিছু বলল না। গ্রামের মানুষদের এটাই নিয়ম, তারা সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখবে, কার বাড়ি কে এলো আর কি জিনিসপত্র ঢুকলো। বিকেলবেলা মেহবিন ল্যাপটপে কিছু একটা করছিল, তখন একজন এলো বাইরে থেকে, কেউ ডাকছে। মেহবিন বাইরে বের হয়ে দেখলো ওর নামে পার্সেল এসেছে। একটা ছোট্ট বক্স। মেহবিন পার্সেলটা নিয়ে ভেতরে ঢুকলো। পেছনের বারান্দায় একটা দোলনা আছে, সেখানে গিয়ে খুললো। প্রথমেই কয়েকটা লাল গোলাপ আর চকলেট দেখতে পেল। তার নিচে চিঠি ফুলগুলো একবার ছুঁয়ে তারপর চিঠিটা খুললো। তাতে লেখা, প্রিয় বিহঙ্গিনী, অবসর সময়ে যদি আমায় মনে পড়ে তাহলে একটা চিঠি লিখিও আর যত্ন করে রেখে দিও। যখন আমাদের দেখা হবে তখন না হয় দিও। ইতি তোমার নামকরণে রাঙানো কাব্য। এটাকে চিঠি বলবে না চিরকুট জানা নেই মেহবিনের, কিন্তু যাই হোক, কেন মেহবিনের মুখে হাসি ফোটাতে যথেষ্ট। মেহবিন মুচকি হেসে বলল, প্রিয় কাব্য, আপনি কি জানেন আপনার আমার অবসরে নয়, আমার সব সময়ে বিরাজ করেন। আপনাকে নিয়ে ভাবার অসীম সময় আমার, আর চিঠি তো আছেই অগণিত। আজ মেহবিনের প্রথম হাসপাতালে যাওয়ার দিন। আবুলকে বলে রেখেছিল সে এসেছে নিতে। ঘরে তালা মারলো, কিন্তু গেটে তালা না, এমনি খোলা রেখেই গেল। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন বেশ ভালোভাবেই তাকে স্বাগতম জানালো। মেহবিন ভেবেছিল গ্রামের হাসপাতাল বেশ ছোট হবে, কিন্তু না, এই হাসপাতাল বেশ অনেকটাই বড়। প্রথমে এটা দেখে অবাক হয়েছে। প্রথম দিনে বেশ চাপ মেহবিনের। যাওয়ার পরেই রুগী দেখতে লাগলো বাকি ডাক্তাররা। বলেছিল আজ প্রথম দিন থাক, কাল থেকে দেখবে না হয়। মেহবিন তা শোনার মানুষ নাকি, সে ঠিকই দেখলো। বড় সরকারি হাসপাতাল দেখে অনেক দূর থেকেও এখানে আসে সকলে। সারাটা দিন বেশ চাপেই গেল তার ডিউটি, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওই ডাক্তার, তাড়াতাড়ি আসো। পাকা রাস্তার সামনে তাজেলকে দেখে মেহবিন বলল, কেন নেত্রী, তাড়াতাড়ি গিয়ে কি হবে? তোমার খোঁজে চেয়ারম্যান আইছে, তোমার লাগে অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে। ও আচ্ছা। তাজেলের কথায় মেহবিন তাড়াতাড়ি পা চালিয়ে আসলো। সে হাসপাতাল থেকে হেঁটেই আসছিল, ওখান থেকে 25 মিনিট হাঁটলেই বাড়ি। মেহবিন এসে দেখলো শেখ শাহনওয়াজ মেহবিনের বাড়ির সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। তিনি মেহবিনকে দেখে বললেন, আপনাকে আমার সাথে একটু যেতে হবে। মিশু 2 দিন ধরেই আপনার কাছে আসতে চাইছিল, কিন্তু বাড়ি থেকে বের করা একটু রিস্ক। কাউকে দিয়ে খবর পাঠাতে পারতেন, আমি এমনি চলে যেতাম। আপনার আসার কি দরকার ছিল চেয়ারম্যান সাহেব? একটা কথা মনে রাখবেন, সব কাজ সবাইকে মানায় না। অনেক সময় না মানলেও পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু করতে হয়। বুঝলাম। কি বুঝলেন? অনেক কিছুই, বাদ দিন, আপনি যান, আমি আসছি। মিশুকে বলেছি আমি আপনাকে নিয়ে যাব, তাই আমার সাথে গেলে উপকার হয়। আপনি যাওয়ার 5 মিনিট পর ওখানে পাবেন আমাকে। হাসপাতাল থেকে এলাম, ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। অপেক্ষা করতে হবে না, আপনি যান। এখানে আপনি নতুন, একা যাওয়া ঠিক হবে না। একজন চেয়ারম্যানের সাথে একজন নতুন মেয়ে একসাথে যাওয়া
ঠিক হবে না চেয়ারম্যান সাহেব। শেখ শাহনওয়াজ একবার মেহবিনের দিকে তাকালেন। মেহবিন মুচকি হেসে দাঁড়িয়ে আছে। তা দেখে উনি সামনের দিকে তাকিয়ে চলে গেলেন। তা দেখে মেহবিন ভেতরে চলে গেল। ফ্রেশ হয়ে আবার বের হলো, যদিও টায়ার্ড লাগছে, কিন্তু কিছুই করার নেই। সন্ধ্যা হয়ে আসছে, এই জন্যই বোধহয় চেয়ারম্যান নিয়ে যেতে চাইছিল। এই বাড়ি থেকে চেয়ারম্যান বাড়ি বেশি দূরে নয়, 10 মিনিটের রাস্তা। মেহবিন তাড়াতাড়ি হাঁটতে লাগলো। ভেতরে ঢুকতেই মিশু বলল, এই তোমার আসার সময় হলো বন্ধু, আমি কখন থেকে অপেক্ষা করছি। মেহবিন মুচকি হেসে বলল, হাসপাতালে গিয়েছিলাম, একটু আগে এলাম। তারপর চেয়ারম্যান সাহেব বলল তুমি আমার সাথে দেখা করতে চাও, তাই এলাম। ভালো করেছো, বাবা আমার সব কথা রাখে, এজন্যই তো আমি বাবাকে অনেক ভালোবাসি। তাই বুঝি? এখন চলো আমি তোমাকে আমার ঘর দেখাই, তারপর আমরা অনেক কথা বলবো আর খেলবো, ঠিক আছে? ঠিক আছে। তখন শেখ শাহনওয়াজ বললেন, আপনি মিশুর মনের মতো ওকে সময় দেন, রাত হলেও সমস্যা নেই। আপনাকে ভালোভাবে পৌঁছে দেওয়া হবে। আপনার সাথে আমার মেয়ে এত তাড়াতাড়ি সহজ হয়েছে, আর এটা ভালো লক্ষণ। এভাবে চলতে থাকলে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাই আপনার যদি একটু কষ্টও হয়, একটু মানিয়ে নিয়েন। মেহবিন কিছু না বলে মুচকি হেসে চলে গেল। ওরা যাওয়ার পর আরিকা জামান বললেন, এই মেয়েটাকে মিশুর সাথে মিশতে দেয়া কি ঠিক হলো? চেনা নেই জানা নাই, যদি কোনো খারাপ মতলব থাকে। এসব তোমার ভাবতে হবে না। আমার মেয়ের কিসের ভালো সেটা একসময় না জানলেও এখন জানি। আচ্ছা বাদ দেন এসব কথা, বাবা কবে ফিরবেন? আমি জানি না, ওনার সাথে কথা হয়নি। আর বাজ কবে ফিরবে? ওর যখন সময় হবে তখন আসবে। ও আচ্ছা। ফেসবুকে স্ক্রল করার সময় নতুন এক পোস্ট সামনে এলো। কাব্যের বিহঙ্গিনী পেজ থেকে নতুন এক পোস্ট করা হয়েছে। সেখানে লেখা, মানুষ কি অদ্ভুত, তাই না? নিজের কষ্ট না হলেও একান্ত মানুষটার দুঃখে দুঃখ বিলাস করতে ইচ্ছে হয়। লেখাটা মাত্রই পোস্ট করা হয়েছে, তবুও ধীরে ধীরে যেন লাইক কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। হয়তো সত্যি কথা লিখেছে বলে। মুহূর্তেই চোখটা যেন ভরে উঠেছে তার। তখন আওয়াজ এলো, কি রে মুখর, এত মনোযোগ দিয়ে কি ভাবছিস? বিহঙ্গিনী খুব কষ্টে আছে। কি বললি? কিছু না। বিহঙ্গিনী নতুন পোস্ট দেখেছিস আরবাজ? মাত্রই করেছে। মুক্ত নির্হারা বহিঙ্গিনী বোধহয় ভালো নেই মুখর। মুখের একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, এ আর নতুন কি, এত কিছুর পরেও নিজেকে সব থেকে সুখী ভাবে সে। যাই হোক, বাড়ি যাবি কবে? এখন তো তাড়াতাড়ি যেতে হবে মনে হচ্ছে। 2 দিন পর কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরই যাব। বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আজ 2 বন্ধু অনেক আড্ডা হলো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। বলেই সে চায়ের দোকান থেকে উঠে এলো। তখনই একটা ফোন এলো। সালাম দিয়ে ধরতেই ওপাশ থেকে আওয়াজ এলো, মুখর কমিশনার স্যার তোমাকে দেখা করতে বলেছে, ইটস আর্জেন্ট। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মুখর, বসো। মুখর বসলো। তারপর কমিশনার স্যার বললেন, তোমার ট্রান্সফার হয়েছে মুখর। কিন্তু কেন স্যার? অপরাধীদের শাস্তি দিতে। মহাপুর গ্রামে কয়েক মাস আগে একটা ডাক্তারের খুন হয়েছে, কিন্তু ওখানকার পুলিশ এখনও এর অপরাধীকে ধরতে তো দূর, শনাক্ত করতে পারেনি। এমনকি ওই এলাকার সুইসাইড কেসও বেড়ে গেছে। গোপন সত্যে জানা গেছে ওখানে কিছু লোক উদাও হচ্ছে, আরও অনেক কিছু ঘটছে, কিন্তু ওখানকার পুলিশের এটা নিয়ে কোনো হেলদুল নেই। আমি যদি ভুল না হই, ওখানের পুলিশের স্টেশনে কোনো ঘাপলা আছে, তাই ওই গ্রামভুক্ত থানায় তোমাকে প্রমোশন দিয়ে ওই পুলিশ স্টেশনে ইনচার্জ হিসেবে নিয়োগ করা হচ্ছে। এরকম একটা জায়গায় তোমার থেকে যোগ্য কাউকে পাইনি আমি। আশা করি নিরাশ হব না। ইনশাল্লাহ স্যার। আমি জানতাম তুমি এমনটাই বলবে। দোয়া করবেন স্যার, আমি যাতে ওই থানার সকল অপরাধকে মুছে দিতে পারি। ইনশাআল্লাহ তুমি জয়ী হবে। ধন্যবাদ স্যার।
বলেই মুখের স্যালুট দিল। কমিশনার মুচকি হেসে বলল, মুখর শাহরিয়ার, এর ইউনিফর্মে আরও একটা স্টার যুক্ত হলো। এটা কিন্তু কমিশনার নয়, তোমার বাবা বলছে। বাবা তুমিও না? এটা আমার অফিস, তোমার বাড়ি না। সরি স্যার। আরে মজা করছিলাম। হ্যাঁ, বুকে আয়, আজ বড় একটা প্রাপ্তি তোর। Am I proud of you? মুখর হেসে ওর বাবাকে জড়িয়ে ধরল আর বলল, তুমি কি খুশি দিলে তোমায় বোঝাতে পারবো না। না চাইতেও কত বড় উপকার করেছো তার বিন্দুমাত্র ধারণা তোমার নেই। মাহফুজ শাহরিয়ার ছেলেকে সামনে দাঁড় করিয়ে বলল, আছে আছে, দাঁড়া আছে, এই তো আরো আগে পাঠাচ্ছি। তার মানে তুমি জানো? তার বিশেষত্ব এটা, এই কারণেই আমি তাকে এত স্নেহ করি। কিন্তু আপনার ট্রান্সফারের কথা শুনে আপনাদের বাড়ির চিফ হোম মিনিস্টার কিন্তু সেই খেপে যাবে আর দুষ্টা তার গাড়ি চাপাতে চাইবে, দেখে নিন। মুখর হেসে বলল, দাদি জান না, এখন আর আগের মতো নেই। সেই দিনের পর এই 4 বছরে অনেক পরিবর্তন এসেছে। হয়তো নিজেকে দোষী ভেবে তার উপর ঝেনেছে। ভুলে যেও না আমাদের সন্ধ্যের কারণ সে। এখন বাড়ি চলো, বাড়ি 2 দিন ছুটি, তারপর ব্যাগপত্র গুছিয়ে যাও শ্বশুরবাড়ি। বাবা তুমিও না, চলো বাড়ি গিয়ে দেখি কিভাবে সব সামলানো যায়। তবে হ্যাঁ, আমি তার কাছে যাচ্ছি, এটা যেন তোমার চিফ হোম মিনিস্টার ভুলেও না জানতে পারে। আমি পাগল নাকি, মস্তিষ্ক ফাঁকা। বলেই মাহফুজ শাহরিয়ার হেসে উঠলেন, সাথে মুখরও হাসলো। অতঃপর দুজনে বাড়ির দিকে রওনা হলো। মেহবিনের সাথে কথা বলতে বলতে আর খেলতে খেলতে মিশু ঘুমিয়ে পড়েছে। মেহবিন না চাইতেও মিশুর মাথায় হাত বুলিয়ে দিল। চারিদিকে তাকাতেই দেখলো অনেকগুলো টেডি বিয়ার। পুরো ঘরটা অগোছালো, অবশ্য মিশুও অগোছালো থাকে। একপাশে বুকশেলফ আছে, অনেক বই তাতে। মেহবিনের মাথায় কিছুতেই আসছে না। রুমটা দেখতে ভালো, একজন কারোর মনে হচ্ছে একটা সময় এই ঘরটা গোছানো ছিল, এখন নেই। মেহবিনের বারবার মনে হচ্ছে মিশু আগে এরকম ছিল না, কয়েক বছর ধরে এরকম হয়েছে বোধহয়। ওর কথাবার্তার বেশ মার্জিত, শুধু একটু অবুঝ তাই। মেহবিন মিশুর চুলগুলো সরিয়ে দিল মুখ থেকে, তারপর কপাল একটা চুম খেলো আর বলল, জানি না তুমি অসুস্থ কিভাবে হলে, তবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বন্ধু। তোমার বন্ধু খুব করে চেষ্টা করবে তোমাকে সুস্থ করে তোলার। এটুকু বলেই মেহবিন বের হলো। রাত 8টা বাজে। মিশুর থেকে শুনেছে এই বাড়িতে তার মা বাবা ছাড়াও আর একটা ভাই আছে ওর বয়সের। ওরা টুইন নাম বলেছে বাজ পাখি। এটা শুনে মেহবিনের খুব হাসি পাচ্ছিল, তবুও থামিয়েছে। তাছাড়াও এই বাড়িতে মিশুর মামার পরিবার থাকে। আরিফা জামানের ভাই আরিফ জামান, তার পরিবারে মোট 4 জন। মিশুর দাদা আছে, তার নাম শেখ শাহনওয়াজ। তাকে দেখে মিশু ভয় পায়। সে আপাতত বাড়ি নেই। শেখ শাহেন শাহের ভাইয়ের ছেলে আছে একটা, এখানে থাকে। শেখ শাহনওয়াজের কাকাতো ভাই শেখ আমজাদ আর আরবাজ। এর থেকে 1 বছরের ছোট একটা ছেলে আছে শেখ সাইদ। তিনি বিয়ে করে 6 মাসের জন্য বিদেশে গেছেন কাজে। আর 2টা মেয়ে জিনিয়া আর মুনিয়া আছে, তারাও এবার কলেজে পড়ছে। সবাই এই বাড়িতেই থাকে। বলতে গেলে চেয়ারম্যান সাহেবের ভরা সংসার। মেহবিন নিচে আসতেই সবাইকে দেখলো। সে একেবারে চেয়ারম্যান সাহেবের সামনে গিয়ে বলল, আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। রাত অনেক হয়েছে, খাবারটা খেয়ে যান। গাড়ি দিয়ে আপনাকে পৌঁছে দেওয়া হবে। দুঃখিত, আপনার প্রস্তাব গ্রহণ করতে পারছি না। আমার যেতে হবে, অনেক রাত হয়েছে। গ্রামে এটাই অনেক রাত, তাই না? রাত বেরোতে বাড়ি ঢুকলে আপনার গ্রামের মানুষজন নিশ্চয়ই আমাকে ভালো বলবে না। এমনিতে একা থাকি, বুঝতেই পারছেন আমি কি বলেছি। তাহলে তো আমাকেই যেতে হয় আপনার সাথে। আপনাকে কষ্ট করতে হবে না, আমি গাড়ি করে এমনিতেই চলে যেতে পারবো। কুদ্দুস, ড্রাইভারকে বল ওনাকে পৌঁছে দিয়ে আসতে। কুদ্দুস চলে গেল। এই বাড়ির কেয়ারটেকার, তাকে বলা যায় বাইরের সকল কাজ সেই দেখে। শেখ শাহনওয়াজ বললেন, আসেন, পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে হলো আরিফা আমার স্ত্রী। মেহবিন শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আমি পরে একদিন এসে পরিচিত হয়ে নেব। রাত হয়ে গেছে, বুঝতেই পারছেন।